কারণে আওয়ামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে জামাত, রয়টার্সের বিশ্লেষণ। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স হঠাৎ করে এক বোমা ফাটানো ভবিষ্যৎবাণী করে বসেছে। তাদের অ্যানালিস্টরা বলছেন, বাংলাদেশের আগামী নির্বাচনে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে জামাত ইসলামী। ভাবছেন, এতদিন কোণঠাসা হয়ে থাকা একটা দল যাদের নিবন্ধন নিয়ে টানাটানি ছিল, তারা হুট করে ক্ষমতায় আসবে কিভাবে? রয়টার্স কিন্তু হাওয়ায় কথা বলেনি, তারা তিনটি সুনির্দিষ্ট কারণ দেখিয়েছে। আর এর মধ্যে 1 নম্বর কারণটি শুনলে আপনার চোখ কপালে উঠবে। রাজনীতি নয়, আন্দোলন নয়, জামাতকে ক্ষমতায় আনবে তাদের এমন এক সিক্রেট অস্ত্র যা তারা গত 15 বছর ধরে নীরবে তৈরি করেছে, সবার চোখের আড়ালে। কি সেই অস্ত্র? কেন পশ্চিমা বিশ্ব এখন জামাতকে নিয়ে নতুন করে হিসেব করছে? চলুন রয়টার্সের সেই চাঞ্চল্যকর রিপোর্টের ব্যবচ্ছেদ করা যাক। শুরুতে একটা দৃশ্য মনে করার চেষ্টা করুন। ঢাকার করাইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছিল। সর্বস্ব হারিয়ে মানুষ যখন আহাজারি করছিল, সরকার ত্রাণ ও দমকল বাহিনী পৌঁছানোর আগেই সেখানে একদল লোক হাজির। তাদের হাতে নগদ টাকা, খাবার আর তাঁবু। এরা কারা? এরা ছিল জামাতের কর্মী। রয়টার্স বলছে, ঠিক এই জায়গাতেই জামাত অন্য সব রাজনৈতিক দলের চেয়ে যোজন যোজন এগিয়ে। বিএনপি বা আওয়ামী লীগের রাজনীতি যখন রাজপথে স্লোগান আর টিভি টক শোতে সীমাবদ্ধ, জামাত তখন হাঁটছে ভিন্ন পথে। রয়টার্সের বিশ্লেষণে জামাতের ক্ষমতায় আসার পেছনে সবচেয়ে বড় যে কারণটি উঠে এসেছে, তা হলো তাদের অভাবনীয় জনকল্যাণমূলক নেটওয়ার্ক। বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, পেটে খেলে পিঠে সয়। জামাত এই তত্ত্বটিকে তাদের রাজনীতির মূল মন্ত্র বানিয়েছে। গত 1.5 দশকে তারা যখন রাষ্ট্র ক্ষমতার বাইরে, তখন তারা বসে থাকেনি। তারা তৈরি করেছে এমন এক প্যারালাল ইকোনমি বা সমান্তরাল অর্থনীতি এবং সেবা খাত, যা সরাসরি কোটি মানুষের জীবন ছুঁয়ে গেছে। আপনি যদি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের দিকে তাকান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর নাম আসবেই। রয়টার্সের ভাষ্যমতে একটি ব্যাংকের মাধ্যমে প্রায় 1.5 কোটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে। ভাবা যায়, 1.5 কোটি মানুষ মানে 1.5 কোটি পটেনশিয়াল ভোটার বা শুভাকাঙ্ক্ষী। দেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা যত ঋণ পান, তার 4 ভাগের 1 ভাগই আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আর মজার ব্যাপার হলো, এই ব্যাংকটি প্রতিষ্ঠার পেছনে এবং এর পরিচালনার দীর্ঘ সময়ে জামাতের মতাদর্শের লোকজনের প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং এখনো আছে। শুধু তাই নয়, গ্রামের নারীদের স্বাবলম্বী করতেই ব্যাংক প্রায় 20 লাখ নারীকে সুদমুক্ত ঋণ দিয়েছে। এদের আয় বেড়েছে গড়ে 30%। এই 20 লাখ নারী ভোটার ভোট দিতে যাবেন, তখন তারা কি রাজনৈতিক বুলি আওড়ানোর নেতাদের কথা ভাববেন, নাকি যারা তাদের দুঃসময়ে পুঁজি দিয়েছিল তাদের কথা ভাববেন? উত্তরটা খুব সহজ। এরপর আসা যাক স্বাস্থ্য খাতে। বাংলাদেশের চিকিৎসা সেবা পাওয়াটা সাধারণ মানুষের জন্য যুদ্ধের মতো। এখানেও জামাত তৈরি করেছে ইবনে সিনা হাসপাতালের মতো বিশাল এক সাম্রাজ্য। রয়টার্স বলছে, ইবনে সিনাকে দেশের অন্যতম সেরা এবং বড় বেসরকারি হাসপাতাল হিসেবে গণ্য করা হয়। প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ এখান থেকে সরাসরি সেবা নিচ্ছে। আর দলের নেতাকর্মীরা তাদের রেফারেন্সে যারা যান, তারা পান বিশেষ ছাড় কিংবা নামমাত্র মূল্যে চিকিৎসা। জামাতের সাবেক শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী এবং মীর কাশেম আলী ছিলেন এই ইবনে সিনা ট্রাস্টের নীতি নির্ধারক পর্যায়ে। অর্থাৎ দলটির নেতারা বুঝিয়েছিলেন, শুধু মিছিল করে মানুষ পাওয়া যাবে না, মানুষের অসুখে বিসুখে পাশে দাঁড়াতে হবে। আজ যখন রয়টার্স বলছে যে জামাত ক্ষমতায় আসতে পারে, তখন তারা আসলে এই কোটি কোটি সুবিধাভোগী মানুষের সাইকোলজিক্যালি রিড করতে পেরেছে। দর্শক, জামাতের এই মাস্টার প্ল্যান নিয়ে আরো গভীরে যাব, জানাবো তাদের শিক্ষা ব্যবস্থার একচেটিয়া আধিপত্যের কথা। এবার আসুন শিক্ষার দিকে নজর দেই। একটা জাতিকে বা একটা প্রজন্মকে নিজেদের মতাদর্শে গড়ে তোলার সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো শিক্ষা। জামাত এটা খুব ভালো করে জানে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী আলিয়া ধারার প্রায় 10,000 মাদ্রাসায় জামাতের একচ্ছত্র প্রভাব রয়েছে। এখানে পড়াশোনা করছে প্রায় 25 লাখ শিক্ষার্থী। এই 25 লাখ তরুণ যখন ভোটার হবে, তখন তাদের মগজে কাদের চিন্তাধারা থাকবে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে শুধু মাদ্রাসা নয়, মূলধারার শিক্ষাতেও জামাত তৈরি করছে নিজস্ব দুর্গ। এর শুরুটা হয় 80-র দশকে রেটিনা কোচিং সেন্টারের মাধ্যমে। বর্তমানে সারা দেশে এর 150টি শাখা এবং বছরে প্রায় 25,000 শিক্ষার্থী এখান থেকে বের হচ্ছে। কোচিং সেন্টার থেকে শুরু করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সব লেভেলে তাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, দারুল ইউসান ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো মূলত তাদেরই গড়ে তোলা। এমনকি আইডিয়াল নাম দিয়ে সারা দেশে অসংখ্য স্কুল কলেজ আছে, তার বড় অংশের নিয়ন্ত্রণ জামাতপন্থী ট্রাস্টিদের হাতে। এসব প্রতিষ্ঠানে তারা অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়, বিনা পয়সায় পড়ায়। ফলে এই ছাত্রছাত্রীরা এবং তাদের পরিবারগুলো জামাতের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বোধ লালন করে। রয়টার্স মনে করে এই কৃতজ্ঞতা বোধই ব্যালট বাক্সে ভোটের ঝড়ে পরিণত হবে। রয়টার্সের বিশ্লেষণে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো জামাতের দুর্যোগ ব্যবস্থাপনা। আগের কাকরাইল বস্তির আগুনের কথা বলেছে, যেখানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। সেখানে জামাত কর্মীরা পকেটের টাকা খরচ করে ত্রাণ দেয়, বন্যা হোক, শীত হোক কিংবা অগ্নি।
কাণ্ড। সবার আগে দুর্গত এলাকায় জামাতের ব্যানার দেখা যায়। এই যে তাৎক্ষণিক রেসপন্স, এটা সাধারণ মানুষের মনে গভীর দাগ কাটে। বড় রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যাওয়ার সমীকরণে ব্যস্ত, জামাত তখন মাঠ পর্যায়ে মানুষের আস্থা অর্জনে ব্যস্ত। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সাথে জোটে থেকে সরকারে ছিল জামাত, কিন্তু এরপর দীর্ঘ সময় তারা ক্ষমতার বাইরে। রয়টার্স বলছে, সরকারে না থেকেও তারা সারা দেশে জালের মতো নিজেদের প্রতিষ্ঠান ছড়িয়ে দিয়েছে। কৃষি থেকে মহাকাশ, বিজ্ঞান সব খাতে তাদের লোক তৈরি হয়েছে। রয়টার্স তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে এই জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জামাত কেবল মানুষের মন জয় করেনি, বরং সারা দেশে এমন এক শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে যা তাদের ভোট ব্যাংকে পরিণত হয়েছে। তবে রয়টার্স শুধু জনকল্যাণের কথাই বলেনি, তারা আরও দুটি কারণ উল্লেখ করেছে। দ্বিতীয় কারণটি হলো দুর্নীতিমুক্ত ভাবমূর্তি। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক নেতা মানেই দুর্নীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত, এমন একটা ধারণা সাধারণ মানুষের মনে বদ্ধমূল। কিন্তু রয়টার্স বলছে, জামাতের নেতাদের ব্যক্তিগত সততা এবং দুর্নীতিমুক্ত ইমেজ তাদের অন্যদের চেয়ে আলাদা করেছে। তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা বা অপরাধের অভিযোগ থাকলেও অর্থ চুরি বা লুটপাটের কেলেঙ্কারি সেভাবে নাম নেই বললেই চলে। এই ক্লিন ইমেজ মধ্যবিত্ত এবং শিক্ষিত ভোটারদের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তৃতীয় কারণটি হলো তরুণদের পালস বোঝা। রয়টার্সের মতে, জামাত জানে তরুণরা কি চায়। তাদের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মসংস্থান তৈরির উদ্যোগগুলো তরুণ সমাজকে আকৃষ্ট করেছে। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তারা তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করছে, যা তাদের জনপ্রিয়তা বাড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, বিএনপি বা আওয়ামী লীগের মতো বিশাল ভোটের রাজনীতির মাঠে জামাত কি আসলে গেম চেঞ্জার হতে পারবে? রয়টার্স মনে করে, হ্যাঁ পারবে, কারণ দীর্ঘ সময় ধরে বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় বা বিরোধী দলের থেকেও তাদের জন্য কল্যাণমূলক কাজ ছিল সরকার নির্ভর বা সীমিত। কিন্তু জামাত সরকারে না থেকেও ব্যক্তিগত এবং দলীয় উদ্যোগে যে সেবা খাত তৈরি করেছে তা তাদের একটি সাইলেন্ট মেজরিটি বা নীরব সমর্থন এনে দিয়েছে। বাংলাদেশের প্রতিটি উপজেলা বা ইউনিয়ন নেতাদের প্রতিষ্ঠিত কোনো না কোনো স্কুল, ক্লিনিক বা এনজিও আছে। গ্রামের একজন সাধারণ মানুষ যিনি হয়তো রাজনীতি বোঝেন না, কিন্তু বিপদে জামাতের অ্যাম্বুলেন্স সেবা পেয়েছেন কিংবা অভাবে ইসলামী ব্যাংক থেকে ঋণ পেয়েছেন, তিনি ভোটের দিন ওই উপকারটুকু মনে রাখবেন। নির্বাচনের মাঠে জোট মহাজোটের সমীকরণ থাকে, কিন্তু রয়টার্সের এই রিপোর্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজনীতি আসল খেলাটা শুধু মিছিল হয় না, হয় মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনে পাশে থাকার মাধ্যমে। জামাতে ইসলামী সেই জায়গাটাতে গত 15 বছর ধরে ইনভেস্ট করেছে। এখন তারা সেই ইনভেস্টের রিটার্ন পাওয়ার অপেক্ষায় আছে। ভিডিওটি শেষ করার আগে বলতে চাই, রয়টার্সের এই বিশ্লেষণ যদি সত্যি হয়, তবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসন্ন। জনসভাকে পুঁজি করে ভোটের রাজনীতিতে এই যে কৌশল, তা অন্য দলগুলোর জন্য নিশ্চিতভাবেই চিন্তার কারণ। আপনার কি মনে হয়, জনকল্যাণমূলক কাজের এই ফিরিস্তি কি আসলে জামাতকে ক্ষমতায় আনার জন্য যথেষ্ট, নাকি রাজনীতির মাঠে অন্য কোনো ফ্যাক্টর কাজ করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।